দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আড়াইসিএল গণতন্ত্র অনুষ্ঠানের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে, চেষ্টা করি রাজনীতির গতি প্রকৃতি এবং পর্যবেক্ষণ তুলে ধরবার। আমাদের সঙ্গে বরাবরের মতো অতিথিরা যুক্ত হন। আজকে আমরা আলোচনা করতে চাই কোন সরকারের অধীনে ভোট হবে এই প্রশ্নকে সামনে রেখে, কেননা আমরা জানি যে আজকে কিন্তু উচ্চ আদালতের অন্তর্বর্তী সরকারের নাম বদলে তত্ত্বাবধায়ক সরকার করা হবে, এরকম একটি মন্তব্য করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল নিজে আজকে আসাদুজ্জামান সাহেব আজকে বলেছেন যে তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য নতুন সরকার গঠন করতে হবে নাকি অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার করা হবে, এরকম একটি প্রশ্নের উত্তরে তিনি কিন্তু বলেছেন। সব মিলিয়ে আমরা এই প্রশ্নকে সামনে রেখে উত্তর খুঁজতে চাই। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত রয়েছেন। এই মুহূর্তে রয়েছেন স্টুডিওতে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। স্বাগত জানাচ্ছি শরীফুজ্জামান শরীফ আপনাকেও। আমরা শুরুতেই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার কাছে একটু জানতে চাইব, এই প্রতিক্রিয়াটি আসলে শুরুতেই জানতে চাই যে অ্যাটর্নি জেনারেলের যে মন্তব্যটি আসলে আজকে করেছেন যে অন্তর্বর্তী সরকারের নাম বদলে আসলে তত্ত্বাবধায়ক সরকার করা হবে, এই রায়টিকে আসলে কিভাবে দেখেন এবং এই যে প্রক্রিয়াটি আসলে কি হবে সেই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। আসলে বিষয়টি হচ্ছে অন্তর্বর্তীকালীন হোক আর তত্ত্বাবধায়ক সরকারই হোক, দেশে যেটা আমরা মনে করি যে একটি নির্বাচন হওয়া দরকার, জনপ্রতিনিধিত্বমূলক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা দরকার। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে যেভাবে করে এই রায়টা দেওয়া হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রথাটা বাতিল করে, এটা একটা জাজমেন্টটাও খুব বিতর্কিত ছিল এবং যে প্রক্রিয়ায় পরবর্তীতে জাজমেন্টটা চেঞ্জ করেছে এটাও বিতর্কিত ছিল, যাকে এটা সুরাহা হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা যেই বিষয়টাই সেটা রিভার্টেড হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারেরও যেমন মূল দায়িত্বটা হচ্ছে কিছু প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি নির্বাচনের দিকে যাওয়া, তত্ত্বাবধায়ক সরকারেরও তো একই দায়িত্ব। তো নাম যেটাই হোক, তত্ত্বাবধায়ক হোক বা অন্তর্বর্তীকালীন সরকার হোক, নির্বাচনের দিকে যাবে সরকার, এটা আমি আশা করি, এটা আমি মনে করি যে এটাই করা উচিত। কারণ আমরা যে আজকে দেখলাম 3-4 জায়গায় রাস্তা ব্লক করে প্রতিবাদ হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কেউ কিন্তু নেগোশিয়েট করতে যাচ্ছে না, যাচ্ছে দেখলাম সমন্বয়ক উনি ছাত্রপ্রতিনিধিরা যাচ্ছে। তো এটা যেতে পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু এটাতে এইরকম মনে হচ্ছে যে সরকার আইদার সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না অথবা তাদের যে মানে যে শক্তিটা আছে বা যাদের যে টিমটা আছে এটা একটু অপ্রতুল, কিছুটা নন ফাংশনাল পারসেপশনটা ক্রিয়েটেড হচ্ছে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনি বলেন, যা কিছু বলেন, দ্রব্যমূল্য বলেন, কোনোটাই আসলে নিয়ন্ত্রণে আছে বলে মানে বোঝা যাচ্ছে না। তো এই জন্য আমার মনে হয় যে আলটিমেটলি যদি দেশ এভাবে চলতে থাকে, স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হতে পারে। কারণ যে কোনো কিছুর জন্যই যদি মাঠে নেমে আসে, কারণ সরকারের কাছে তো একটা দাবি দেওয়ার পথ খোলাই আছে, কিন্তু দেখা যাচ্ছে সেটা না করে যখন ইচ্ছে তখনই যত্রতত্র কয়েকজন মিলে দাঁড়িয়ে একটি যৌক্তিক হোক অযৌক্তিক হোক দাবি দিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, জনদুর্ভোগ বাড়ছে। একই সাথে সামনে রমজান মাস কিন্তু খুব ইটস অলমোস্ট দেয়ার, কাছাকাছি চলে আসছে। দ্রব্যমূল্য নিয়ে বা সামগ্রিক ব্যাপার নিয়ে খুব একটা যে স্বস্তিতে আছে দেশ, এটা আমার মনে হচ্ছে না। তো সার্বিকভাবে আমি মনে করি এই যে আপনি যেটা প্রশ্ন করলেন যে কোন সরকারের অধীনে নির্বাচন হবে, অন্তর্বর্তীকালীন হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক, যে রোডম্যাপ ডিক্লেয়ার করেছে। আজকের রায় কিন্তু বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ সরকার, তো এটার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাংঘর্ষিক অবস্থান নেই না। এটা তো একই, মানে রেজাল্ট যদি একই হয়, মানে আমার কাজটা তো সেম। অন্তর্বর্তীকালীন সরকারও দায়িত্ব নিয়েছে যাতে প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক, এখানে অন্তর্বর্তী সরকার নাম বদলে তত্ত্বাবধায়ক সরকার করাটা আসলে যৌক্তিকতার জায়গাটা বা এটা যৌক্তিকতা প্রয়োজন আছে আমি বোধ করি না। কিন্তু যদি আবার এভাবে আপনি চিন্তা করেন ফিলোসফিক্যালি যে পরবর্তী নির্বাচনগুলো কিভাবে হবে, সেটার কথা চিন্তা করলে আপনি তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট আমরা যেটা বলছি, অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো একটা চুজ করে ওইটাতেই কনসিস্টেন্ট হলে ভালো, যাতে পরবর্তী নির্বাচনগুলো কোনো দলীয় সরকারের অধীনে না হয়ে
এই ব্যবস্থায় হয়, তাহলে ওইটা যদি কনসিডার করেন তাহলে তো কেয়ারটেকার গভর্নমেন্ট ইটস এ বেটার কনসেপ্ট দ্যান দ্য ইন্টারিম গভর্নমেন্ট। আচ্ছা, যে আমরা আসছি আপনার কাছে আবারও। আমরা আমাদের সঙ্গে শরীফুজ্জামান শরীফ রয়েছেন। শরীফুজ্জামান শরীফ, আপনার কাছেও একটি প্রশ্ন, যে আসলে অন্তর্বর্তী সরকারের নাম বদলে তত্ত্বাবধায়ক সরকার করা হবে, এটা অ্যাটর্নি জেনারেল যেটি বললেন, এই বদলটাকে আপনি কিভাবে দেখেন এবং এই রায়টিকে আসলে কিভাবে দেখেন? আবার অন্যদিকে আমরা বলছি অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে বৈধ সরকার, তো তার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাংঘর্ষিক অবস্থান নেই বলা হয়েছে। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচকের শুভেচ্ছা। আমি হেলাল ভাইয়ের আলোচনাটা শুনলাম, আমি ম্যাক্সিমাম জায়গায় একমত। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এখানে নির্বাচনকালীন যে সরকারটা হবে সেই সরকারটা হবে নির্দলীয় নিরপেক্ষ একটা সরকার। আপনি জানেন যে সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে প্রত্যাশার জায়গাটা, এর আগে যারা পাওয়ারে ছিলেন তারা তাদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সংবিধান পরিবর্তন করার সুযোগ নিয়ে মানুষের সেই প্রত্যাশাটা তারা পূরণ করেননি, এবং এই পূরণ না করার পেছনে তাদের একটা রাজনৈতিক দুরভিসন্ধি ছিল, এবং সেই দুরভিসন্ধির জায়গা থেকে সংবিধানের ওই যে কেয়ারটেকার ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা বাতিল করেছে। এখন পর্যন্ত নেশনের স্পিরিটটা হচ্ছে দেশের নির্বাচনটা অনুষ্ঠিত হবে একটা নির্দলীয় সরকারের অধীনে। কিন্তু প্রতিবন্ধকতা কোথায় ছিল? প্রতিবন্ধকতা আমাদের সংবিধানে সেই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা বন্ধ রাখা হয়েছিল, তালাবদ্ধ করে রেখেছিলেন শেখ হাসিনা। তো যখন দেশের সর্বোচ্চ আদালত সেই পরিবর্তনটাকে অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারটাকে ফেরত আনার ব্যবস্থা করেছেন, সুতরাং সেই জায়গাটায় নির্বাচনকালীন সরকারের যে স্পিরিটের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারটা ফিরিয়ে আনাটা আমি মনে করি যে এর মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই, বৈপরীত্য নেই। কেন? আমার সংবিধান যখন এই সরকারটা 5ই আগস্টের পরে যখন দায়িত্ব নেন, তখন কিন্তু সংবিধানে এই অপশনটা ছিল না, তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা। যদি থাকতো হয়তো সেই তত্ত্বাবধায়ক সরকারের নামেই তারা দায়িত্ব নিতেন। এবং এই সরকারের অনেকগুলো জায়গা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু নিতে হচ্ছে, অনেকগুলো জায়গায় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলো, একদিকে আমাদের সংবিধান আছে, আমাদের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্ট আছে, এবং রাজনৈতিক ঐক্যমত আছে। সুতরাং এই জায়গাটায় নামে কি হলো না হলো সেটি আমার কাছে মনে হয় যে খুব বেশি কোনো রকমের কোনো বিতর্ক তৈরি করবেন। আর সংবিধান পরিবর্তনের কারণে সুপ্রিম কোর্টের যে সর্বশেষ যে নির্দেশনা, এর ভেতর থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থাতে আমরা তো ফেরত যাচ্ছি। সুতরাং নির্বাচনকালীন সময়ে মানুষের স্পিরিটের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা চলে যাচ্ছি। আমি এই জায়গাটায় কোনো সমস্যা দেখি না, এবং আমি মনে করি যে আমাদের এর ভেতর থেকে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, যে প্রত্যাশাটাকে জোর করে কেড়ে নেওয়া হয়েছিল, সেখান থেকে মানুষ ফেরত পেল। তবে এরই সাথে একই সাথে আপনাকে মনে রাখতে হবে যে কেবলমাত্র নামের পরিবর্তনের ভেতর থেকে আপনার যে আলটিমেট টার্গেট, আপনার যে অবজেক্টিভ, এটি কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না। আপনার এই জায়গাটায় অনেকগুলো গুরুত্বপূর্ণ জায়গায় আপনার কতগুলো পরিবর্তন আনতে হবে। এখন বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, একটা কথা আছে। আপনি এই জায়গাটায় সরকারের রোলটা কি হয়, হেলাল ভাই বললেন, অনেকগুলো জায়গায় প্রতিনিয়ত টেনশন ক্রিয়েট করছে, সেটিকে কেবলমাত্র রাজনৈতিক বিষয় না। আজকেও কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তিনি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন যে গত 2 মাস অর্থাৎ 60 দিনে প্রতিদিন 1000 করে রোহিঙ্গা, অর্থাৎ 60 দিনে 60,000 রোহিঙ্গা বাংলাদেশের ভেতরে এসেছে। সরকার এটি জানে, এবং আমি জানি না যে এদেরকে বাধা দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে কিনা। না, যদি বাধা দেওয়া হয় কেন দেওয়া হয়নি? দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে এটি একটা রিজিওনাল ক্রাইসিস। তো রিজিওনাল ক্রাইসিস যখন তৈরি হয়, তখন আপনার ডোমেস্টিক ইস্যুগুলোর সাথে সাথে এই বিষয়গুলো নিয়ে আপনার নানা রকমের নেগোসিয়েশনে আপনাকে যেতে হয়, নানা রকমের ডায়ালগ আপনাকে ওপেন করতে হয়। সেটি রিজিওনাল ডায়ালগ হতে পারে, ইন্টারন্যাশনাল ডায়ালগ হতে পারে। আমাদের এখানে ইন্টারনাল রাজনীতি নিয়ে যতটা সক্রিয়তা আমি দেখছি সরকারের মধ্যে, এই রকমের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার মতন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত খুবই স্পর্শকাতর যে জায়গাগুলো, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি রোহিঙ্গাদের বোঝা বহন করতে পারছেন না,
রোহিঙ্গারা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একটা ঝুঁকি হয়ে তৈরি হয়েছে, ঠিক তখন আপনি 60,000 মানুষকে এখানে ঢুকতে দিলেন এবং এই 2 মাসে এটি নিয়ে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিলেন না। আজকে এসে বলছেন যে আমরা নানা কারণে দিতে বাধ্য হয়েছি। তো আমাদের প্রধান উপদেষ্টা তো ইন্টারন্যাশনাল ফিগার, তাকে তো সবাই খুব শ্রদ্ধা করে। এই 2 মাসে তিনি তার ইমেজটাকে ব্যবহার করে এই ক্রাইসিস থেকে দেশকে রক্ষা করার জন্য কি ভূমিকাটা পালন করেছেন, তার রোলটা কি ছিল, নাগরিক হিসেবে এটি জানার অধিকার আমাদের আছে। সরকার কেন এই বিষয়টিকে এতদিন সামনে আনে না, এটি জানার অধিকার আমাদের আছে। হেলাল ভাই যেটি বললেন যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সরকার ফাংশন করছে না, রাস্তার মধ্যে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, মানুষ বিক্ষোভ মিছিল করবে, তার কতগুলো সমস্যা আছে, আপনি তার সমস্ত সমস্যাগুলো তো সমাধান করতে পারেননি। আজকে চিকিৎসকরা 25,000 টাকা বেতন পায়, দিয়ে তার সে নিজে চলতে পারে না, সেই বেতনটা বাড়ানোর জন্য বলেছে। এখন সেখানে ছাত্রনেতারা কেন যাবে? আপনি কেন সরকারের যে মিনিস্টার তো আছে, উপদেষ্টা আছে, আপনি তাদেরকে কেন পাঠাচ্ছেন? এই জায়গাটা আপনি ফেস করাচ্ছেন কাকে? যারা ইতিমধ্যে একটা রাজনৈতিক দল ওপেন করার উদ্যোগ নিচ্ছে। তাহলে আমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, সন্দেহ হচ্ছে যে এই রাজনৈতিক নেতৃত্বকে আপনি সরকারের পক্ষ থেকে যদি বিভিন্ন জায়গায় ডায়ালগ করার জন্য পাঠান, তাহলে আপনি আপনার নিরপেক্ষতা হারাবেন, আপনার নিরপেক্ষতা থাকবে না। যখন এরকমের জায়গাগুলোতে আন্দোলনরতদের সঙ্গে কথা বলার জন্য আপনার রাষ্ট্রের যে উদ্যোগগুলো আছে, সেই উদ্যোগগুলো কাজে না লাগিয়ে আপনি রাজনৈতিক নেতৃত্বকে, সর্বদলীয় রাজনৈতিক নেতৃত্ব না কিন্তু স্পেসিফিক একটা রাজনৈতিক প্রশাসন তো সহযোগিতা করতে হবে সরকারকে, অবশ্যই সেই প্রশাসনের জায়গায় প্রশাসনের সহযোগিতা আপনি নেবেন। কিন্তু যখন আপনি এরকমের একটা পরিস্থিতিতে একটা নির্দিষ্ট দলের নেতাদেরকে পাঠাচ্ছেন, তার অর্থ হচ্ছে যে রাষ্ট্র একটা নির্দিষ্ট দলকে প্রমোট করার চেষ্টা করছে, মাঠে আনার চেষ্টা করছে। এটি যদি হয় তাহলে ওই যেটা বললাম যে নির্বাচনের সময় আপনি যে সরকারটা থাকবে, আপনার তত্ত্বাবধায়ক সরকার, এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে একের পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, আপনি তো কালচার থেকে বের হন নাই। এখনো নাকি ছাত্রনেতারা বাড়িতে গেলে 82টা তোরণ হয়। তো আমরা তো এই কালচার থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম, আমরা তো ওই কালচারের অন্য কালারের রিহ্যাবিলেট চাই। সেই ঘটনাগুলো হচ্ছে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, এখন পর্যন্ত মানুষ সরকারকে যে সহযোগিতাটা করছে, আমরা ভুলগুলো মনে করিয়ে দিই। এটি ওই যে 15 বছরের যে শাসনে ছিলাম, সেই শাসনটা নাই, আমরা একেবারে বিপদে পড়েছি অনুশোচনার জায়গা থেকে। নো, ওই যে কাজটা করেছে ওটি পারফেক্ট, ওটি রাইট, ওটা প্রয়োজন ছিল, ওটি অনিবার্য ছিল। কিন্তু এখন যে ব্যত্যয়গুলো আমরা দেখছি, এখন যে স্খলনগুলো আমরা দেখছি, এখন যে পরিবর্তনগুলো দেখছি, অনেকগুলো পরিবর্তন ওই যে স্পিরিটের সঙ্গে যায় না, গণ অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে যায় না, আকাঙ্ক্ষার সঙ্গে যায় না। সেই কারণে সমালোচনাগুলো করছি। আপনি একটু বলবেন কিনা যে আপনি রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে যে কোন সরকারের অধীনে আসলে নির্বাচন হলে আপনি মনে করেন? আমি মনে করি যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে কনসেপ্ট, নির্বাচনের যে জাতীয় প্রত্যাশা, এটিকে কিন্তু একটা নির্দিষ্ট কোনো একটা দুটো দলের, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা দলের নিজস্ব কর্মসূচি আছে, কিন্তু নির্বাচনকালীন এরকমের একটা নির্দলীয় সরকার দায়িত্ব পালন করবে, এই প্রশ্নে বাংলাদেশের প্রায় সমস্ত নিবন্ধিত রাজনৈতিক দল একমত। অন্য বিষয়ে আপনি এতটা ঐক্যমত পাবেন না, কিন্তু এই বিষয়ে তাদের যে ঐক্যমতটা আছে। একই সাথে নির্বাচনকালীন সরকার শুধুমাত্র এরকমের হোয়াইট কালার হলেই হবে না, তার সঙ্গে আনুষঙ্গিক আরো কতগুলো বিষয় আছে, সেগুলো হয়তো সময় যখন আসবে তখন আমরা কথা বলতে পারবো। নির্বাচনকে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল করার জন্য আরো কতগুলো জায়গা আপনার সংস্কার আছে। তার মানে আপনি কি চান যে অন্তর্বর্তীকালীন সরকার সেটি যদি পরিবর্তন হয় এবং সংবিধানের ওই আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনকালীন যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, আমি এখানে আপত্তি করার কিছু দেখি না। আচ্ছা, আপনার কাছেও এই প্রশ্নটি রাখতে চাই যে এখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের নাম যদি বদলে তত্ত্বাবধায়ক সরকার করা হয়, এই বিষয়টি নিয়ে আপনারা রাজনৈতিক দল হিসেবে এটাকে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের এখানে কি তাদের কি আসলে আপনাদেরকে কিছু বলবার আপনারা মনে করেন কিনা, না এই বিষয়ে তাদেরও একমত হওয়া উচিত, এরকম মনে করেন? অন্তর্বর্তীকালীন সরকার আর তত্ত্বাবধায়ক সরকার এটা তো একই সরকারই থাকবে, হয়তো নাম পরিবর্তনের বিষয়টা আসছে। আবারও বলি, স্পিরিট সেম। অন্তর্বর্তীকালীন সরকার যদি এখন সংবিধানের
যে নতুন আজকে রায়ের পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এটার কারণে যদি তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তর করতে, আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা বিতর্ক করবে বা এটা নিয়ে কোনো বিতর্ক হবে, কারণ আমাদের লক্ষ্যবস্তু সেম। তো আমি সেদিকে মনে করি যদি অন্তর্বর্তীকালীন সরকার কোনো কারণে এখন আবার তত্ত্বাবধায়ক সরকারও নামকরণ করতে চায়, এটা হতে পারে। এটা যে খুব বিশেষ কিছু পরিবর্তন হবে তাও না, আবার এটার দ্বারা যে কোনো ক্ষতি হবে তাও না, আবার এটা দিয়ে মানে করে ফেললে আবার যে খুব বেশি লাভ হবে তা না, মানে সিচুয়েশনটা তো সেমই, জিনিসটা সেম। তবে একটা জিনিস আমি এখানে একটা অ্যাড করতে চাই, আজকে একটা আমি নিউজ পড়লাম, এটা আমার কাছে খুব হতাশাজনক মনে হয়েছে। এই কয় মাসে আমি হতাশাজনক শব্দটা ইউজ করছি এই জন্য, বাংলাদেশে ইউনাইটেড নেশনসের একটি টিম এসেছিল। এই রিপোর্টটাতে বলা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে অসম্পূর্ণ তথ্য পাওয়ার কারণে বা তথ্য না পাওয়ার কারণে তারা 5ই আগস্ট পরবর্তী যে রিপোর্টটা করেছে এটা অসম্পূর্ণ রিপোর্ট দিতে হচ্ছে। তা আমার মনে হয় যে এইটা আসলে আমাদের জন্য, আমরা যেহেতু মনে করি এই সরকার আমাদেরই সরকার, এটা বাংলাদেশি গণ অভ্যুত্থানের পরে সকল বাংলাদেশিরা মিলে এই সরকার করেছে, এই সরকারের এইটা একটি ব্যর্থতা বলে আমি মনে করি। এবং আমি মনে করি বিশেষ করে এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখানে ব্যর্থতা আছে। শুধু এখানে না, আমি আরও কয়েকটা জিনিস একটু বলি, যেহেতু কিছু কথা এটা বোঝা দরকার। সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত বাংলাদেশিদের ভিসা বন্ধ। 5 মাসে আমরা অনেক কিছু, 4 মাসে আমরা অনেক কিছু হতে শুনেছি। আমরা শুনেছি এত দেশ বরেণ্য মানুষজন এখানে কাজ করছেন, সবাই তাদের কথা শুনেন, এবং আমরা দেখেছি যে আমাদের কিছু যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে ফেরত পাঠিয়েছে। তো যাদেরকে ফেরত পাঠিয়েছে ঠিক আছে, কিন্তু ভিসাটা যে বন্ধ, এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নিয়েছেন বলে আমাদের কারো জানা নেই। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরও সজাগ থাকা দরকার। এবং এই বিশেষ করে এই প্রতিবেদনটা কেন হলো, ইউনাইটেড নেশনসের প্রতিনিধি আসার পরে কেন তারা আমাদের থেকে পর্যাপ্ত তথ্য পেল না, আমার মনে হয় অবশ্যই এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারটা পরিষ্কার করা দরকার। কারণ রিপোর্টে সরকারের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি কিন্তু এই বক্তব্য দিয়েছেন যে অপ্রতুল তথ্য কারণে বা তথ্য ঠিকমতো না দেওয়ার কারণে যে রিপোর্টটি প্রকাশিত হতে যাচ্ছে সেটি একটি অসম্পূর্ণ রিপোর্ট। তো আমার মনে হয় যে আসলে তত্ত্বাবধায়ক সরকার না অন্তর্বর্তীকালীন সরকার, এটা নিয়ে তো ডিবেট হতেই পারে। তার চেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখেন 5ই আগস্টের অন্যতম আমার মনে হয় যে ইলেকশন হতে হবে, পাশাপাশি যদি আরেকটি দাবি সকল বাংলাদেশিদের থাকে সেটা হচ্ছে স্বৈরাচারের বিচার। স্পেশালি যারা জুলাই অভ্যুত্থানে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, যে হাজার হাজার মানুষ ছাত্র জনতা মৃত্যুবরণ করেছে, এই দোষীদের বিচার, শেখ হাসিনা সহ তার যারা সহযোগী ছিলেন তাদের বিচার। এখন বিচার প্রক্রিয়াই শুরু হয়নি, তদন্ত চলছে। তার মধ্যে এই রিপোর্ট আসলো যে জাতিসংঘের যে টিমটা এসছে তারা আমাদের থেকে তথ্য পায়নি। তাহলে আমরা আনুষাঙ্গিক আলাপ করতে করতে বা কোনো একটি ব্যক্তি পার্টিকুলার রাজনৈতিক প্ল্যাটফর্মকে দাঁড় করাতে গিয়ে আমরা কি আবার লক্ষ্যচ্যুত হয়ে পড়ছি কিনা, যে আমাদের মূল লক্ষ্যটা কি ছিল, স্পিরিট অফ অগাস্ট 5 কি ছিল, এই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি কিনা। আমার মনে হয় এখন একটু ইটস টাইম টু রিফ্লেক্ট ব্যাক, যে আসলে একটু এটা পর্যালোচনা করার একটা সময় এসছে বলে আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ। আমরা শরীফুজ্জামান শরীফ একটু আপনার কাছে আসবো, যে গোটা থেকে আসলে আমরা দেখছি যে নানা রকম সমালোচনা আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, আপনারা একই সঙ্গে সমালোচনা তো গণতন্ত্রেরই অংশ, সেই জায়গা থেকে আপনারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসলে প্রতিনিয়ত নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়েও তাদেরকে আসলে যেতে হচ্ছে। যে কোনো আন্দোলনে আমরা দেখছি রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে এরপর আমরা ভারতের ষড়যন্ত্র দেখেছি। এরকম পরিস্থিতিতে আসলে সরকারের দিক থেকে আপনারা কোন জায়গাগুলোতে মনে হচ্ছে যে তারা আসলে মনোযোগ দিতে পারছে না, সেটা প্রশাসনের জায়গাগুলোতে, আইন শৃঙ্খলার জায়গাগুলোতে, নাকি তাদের চেষ্টায় ঘাটতি দেখেন, নাকি তারা চেষ্টা করছেন কিন্তু তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না? প্রথম জায়গাটা আমি বলি, বাংলাদেশের ইতিহাসে কোনো কোনো সরকার রাজনৈতিক দলগুলোর এতটা সমর্থন সহযোগিতা এর আগে কখনো পায়নি। আপনি যে সমস্ত রাজনৈতিক দল, বিএনপি কিন্তু 25,000 টাকা বেতন তো এই চিকিৎসকরা আগেও পেতেন। হ্যাঁ, পেতেন, কিন্তু তাকে আপনি বলতে পারেন যে আমার এই রকমের একটা পরিস্থিতিতে তুমি আরেকটু কয়েকটা দিন অপেক্ষা করো, যে একটু সময় নেওয়া। কিন্তু সে যখন কথা বলবে
আমি এর মধ্যে ষড়যন্ত্রটা খুঁজতে চাই না। আমি তাকে ডাকবো, ডেকে তার সাথে আমি কথা বলবো, আমি আমার পরিস্থিতিটা বুঝাবো, আমি স্পেসটা দিতে চাই কথা বলার জন্য। আপনার যে চা শ্রমিক 120-22 টাকা বেতন পায়, আমি তাকে ডেকে তার সাথে কথা বলতে চাই। সে যখন বলবে যে আমার পেটে ক্ষুধা, আমি তার সাথে কথা বলতে চাই। সরকারের যে জায়গাটা, আমি যেটা বললাম যে রাজনৈতিক দলগুলো যে সহযোগিতাটা, আপনি দ্রব্যমূল্যর কথা বলছেন, মানুষ সব থেকে বেশি যে চালটা খায় সেটি হলো মোটা চাল। গতকালকে পর্যন্ত কেজি প্রতি 5 টাকা বেড়েছে। অন্যান্য পণ্যের কথা তো বাদই দিলাম। সরকার ভারত থেকে আলু আমদানি করতে দিচ্ছে 22 থেকে 23 টাকা যে আলু, সেই আলু আমাকে কিনে খেতে হচ্ছে 40, 50, 60 টাকায়। কিন্তু তারপরেও রাজনৈতিক দলগুলো গত 3-4 মাসে এই বিষয়গুলো নিয়ে শক্ত কোনো প্রতিবাদ কি করেছে? একটা মিছিল করেছে? না। কেন করেনি? তাদের উষ্মা আছে, তাদের আপত্তি আছে, কিন্তু তারা মনে করছে এই সরকারকে সহযোগিতা করা দরকার। সেই জায়গা থেকে সহযোগিতা কিন্তু করছে। এটি অনিবার্য, মানে অনন্তকাল সেটি চলবে না। একসময় না একসময় দলগুলো তাদের কথাগুলো বলবে। সরকার, আমার কাছে মনে হয় এই যে সহযোগিতার যে জায়গাটি, সেই সহযোগিতার জায়গাটিতে সম্ভবত সমন্বয়ের একটা ঘাটতি আছে, অভিজ্ঞতার ঘাটতি তো আছেই। এখানকার অনেক উপদেষ্টাকে আমি 5ই আগস্টের আগে তাদের নামই জানতাম না, অথচ আমি নামই জানতাম না। আবার কেউ জানতাম যে ওই ওয়াশিংটনে যান, বনে যান, অমুক জায়গায় সেমিনারে যান, তমুক জায়গায় ইন্টারন্যাশনাল কনফারেন্স করেন, ঢাকা শহরে মাঝে মাঝে এসির মধ্যে বসে কতগুলো কথা বলেন, ডোনারের সাথে যোগাযোগ করেন। সৌভাগ্য তাদের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তারা এখন মন্ত্রী। এই সৌভাগ্য তো সবার, সবার না। এই যে হেলাল উদ্দিন বসে আছে, জিজ্ঞেস করেন, এইখান থেকে যাওয়ার পর রাত 3টার সময় টেলিফোন আসবে, অমুক জায়গায় অমুকের সমস্যা। তারপরে আবার ঢাকা মেডিকেল কলেজে যেতে হয় সকাল 6:30, 7টার সময়, অমুকের পা ভেঙে গেছে, তার বউয়ের বাচ্চা হবে সেটি দেখার জন্য। কিন্তু এই যে দায়িত্ব যারা নিয়েছেন, এদের এগুলো করতে হয় না। কিন্তু তারপর এদের সৌভাগ্য, প্রতি 5 বছর, 10 বছর, 15 বছর পর পর রাজনীতিবিদরা ক্যাচাল লাগায় এবং সেই সুফলটা তারা ভোগ করেন। আর এই যে গত 2 দিন 3 দিন ধরে দেখছি অনবরত বলে যাচ্ছেন পলিটিশিয়ানরা খারাপ, রাজনীতিবিদরা খারাপ, আপনারা এতদিন এটি সমাধান করতে পারেননি কেন? সমাধান করতে না পারার অনিবার্য ফলটা আপনারা ভোগ করছেন। আপনারা কি জীবনে কল্পনা করেছেন যে আপনি পতাকাওয়ালা গাড়ি নিয়ে ঘুরবেন? করেন না। তারা তো সেটা রাজনীতিবিদদের, হ্যাঁ, তারা তো সেই জায়গাটাই না। সবাই যে আমাদের জনগণের পছন্দে এসেছে তা না। প্রধান উপদেষ্টা জনগণ পছন্দ করেছে, পরিস্থিতিতেই তারা এসেছেন। কিন্তু আপনি আপনার সমস্ত ব্যর্থতাটাকে যখনই আমি প্রশ্ন করি আপনার কোনো কাজ সম্পর্কে, আপনি সঙ্গে সঙ্গে পলিটিশিয়ানদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করান। আমি তাদের কাছে দায়বদ্ধ নই। কেন দায়বদ্ধ না আপনি তাদের কাছে? রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের কারণে আপনারা দায়িত্বগুলো নিয়েছেন। জি, রাজনৈতিক দলগুলো তো ব্যর্থতার দায় স্বীকার করে, উপায় নেই, তারা স্বীকার তো রয়েছে বলে আজকে বাংলাদেশে। কিন্তু রাজনীতিবিদদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানোর যে মনোবৃত্তি, এই জায়গা থেকে আমি মনে করি যে উপদেষ্টাদের একটা বড় অংশ এই প্রবণতার মধ্যে প্রবেশ করেছে, ঢুকে পড়েছে। সেটি স্বেচ্ছায় হোক অথবা পরিস্থিতির কারণে হোক, এটা ফলাফল ভালো না। রাজনীতিবিদদের প্রতিদ্বন্দ্বী তারা নয়। আমরা আরো আলোচনা করব, একটা বিরতি নেবার সময় হয়েছে আমাদের। দর্শক, আড়াইসিএল গণতন্ত্রে আমরা আলোচনা করছি কোন সরকারের অধীনে ভোট এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে আরও কথা বলবো। গণতন্ত্রে আরেকটা বিরতি নিচ্ছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল গণতন্ত্রে সাথে আছি বাবু কামরুজ্জামান। আমরা আজকে কথা বলছি কোন সরকারের অধীনে ভোট এবং সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। আরও একবার স্বাগত। শরীফুজ্জামান শরীফ রয়েছেন, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। আমরা মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার কাছে আসতে চাই। আমরা যে আলোচনাগুলো করছিলাম এর মধ্যে যদি একটু বলি যে আপনারা যখন মাঝে মাঝে আমরা প্রায়শই শুনতে পাই আলোচনায় এসে রাজনৈতিক দলগুলো বলেন যে ছাত্রদের মধ্য থেকে অথবা সরকারের মধ্য থেকে যদি নতুন রাজনৈতিক দল আসে, সেই বিষয়টি নিয়ে আসলে আপত্তির জায়গা আছে কিনা, আপনারা কি মনে করেন? সেটি কিন্তু তাদের করবার অধিকার রয়েছে। না, আমি আপনাকে একদম পরিষ্কার করে বলি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যে কোনো কারোই যে কোনো রাজনৈতিক দল গঠন করার অধিকার আছে, এবং যত বেশি রাজনৈতিক দল একটি দেশে সক্রিয় থাকবে, আমার মনে হয় ওই দেশের গণতন্ত্র ততটুকু বিকশিত হবে। একটা কিন্তু আছে, স্টেট মাস্ট নট প্যাট্রোনাইজ এনি পলিটিক্যাল পার্টি, স্পেশালি যদি একটি নিউট্রাল গভর্নমেন্ট থাকে। তো অনেক সময় দেখা যায় আকারে ইঙ্গিতে
কিছু কিছু সময় যখন এরকম ধরনের পরিস্থিতি আসে, এরকম প্রত্যেকটি গভর্নমেন্টই চেষ্টা করে একটা পার্টিকে প্রমোট করার জন্য বা নতুন একটি পার্টিকে লঞ্চ করার জন্য, নতুন একটি মতবাদকে প্যাট্রোনাইজ করার জন্য। তো এইটা আসলে কোনো সময় সাকসেসফুল হয়েছে বাংলাদেশে এরকম কোনো নজির আমি দেখি নাই। তবে চেষ্টা করে, বাট এইটা ডিফারেন্ট কেস। যারা আমাদের ভাই বা বোন যারা এইটা করছে, বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল, মোস্টলি ওনারাই মনে হয় চেষ্টা করছেন একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম শুরু করতে। অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আই ওয়েলকাম দেম। রাজনীতির মাঠে আসাটা জরুরি, মানুষের মনের ভাষাটা বোঝা জরুরি, এবং মানুষের সুখের দুঃখের অংশ হওয়াটা জরুরি। কারণ আমরা রাজনীতিবিদ, আমরা যারা রাজনীতির সাথে জড়িত, আমরা প্রান্তিক পর্যায়ের জনগণকে নিয়ে কাজ করতে হয়। আমরা যদি মনে করি বাংলাদেশ মানে হচ্ছে ঢাকা মেট্রো বা চিটাগং মেট্রো বা খুলনা মেট্রো, দ্যাট ইজ রং। বাংলাদেশ 56,000 বর্গমাইলের একটি এলাকা। এখানে প্রত্যন্ত অঞ্চলে মানুষ কি চিন্তা করছে, মানুষ কি ভাবছে, মানুষের কি প্রয়োজন, মানুষের কি আশা, মানুষের কি আকাঙ্ক্ষা, এটা বুঝতে হলে অবশ্যই যে রাজনৈতিক দলগুলো আছে, নতুন রাজনৈতিক দলগুলো সহ, তারা মানুষের কাছে যাওয়া উচিত। এবং আমি মনে করি বরাবরই, অলওয়েজ বিলিভ, দ্য মোর দ্য মেরিয়ার। যত বেশি রাজনৈতিক দল হবে, ওই দেশের রাজনৈতিক চর্চা ততই ভালো হবে বলে আমি মনে করি। আশঙ্কার কোনো জায়গায় একদমই নেই, বা নিশ্চয়ই তাদের ওয়েলকাম করছেন। অবশ্যই অবশ্যই। আমরা একটু যদি সামগ্রিক মূল্যায়নের দিকে আসি, যে অন্তর্বর্তী সরকারের এই সময়টায় এসে আমরা সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে এটা অনেক দিন ধরেই একটা অস্বস্তির জায়গা ছিল। সেই জায়গাগুলোই আসলে এখন মনে করেন কি না যে না, আসলে এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে, অথবা কেউ কেউ মনে করছেন যে তিনি হয়তো ভোট নিয়ে রাজনীতির কঠিন মারপ্যাচ বোঝেন না, একটা সাধারণ মানুষ বোঝেন তিনি স্বস্তিতে থাকবেন, স্বস্তিতে বাজার করবেন, নিশ্চিন্তে ঘুমাবেন। দেখেন, প্রত্যেকটা মানুষ চায় ফার্স্ট সিকিউরিটি। সিকিউরিটি বলতে শুধু মানে ল অ্যান্ড অর্ডার সিকিউরিটি না, তার খাদ্য, বস্ত্র, বাসস্থানের সিকিউরিটি। রাষ্ট্রের মূলত কাজ এটাই। এখন পারসেপশন ওয়াইজ আপনার দেখলে মনে হয় কি বাংলাদেশে সরকার খুব নিশ্চুপ বা খুব নিস্তেজ, এরকম মনে হয়। যে আপনি বললেন প্রশাসনকে সহায়তা করা দরকার, প্রশাসনের সহায়তা করা দরকার না। প্রশাসন তো সহায়তা করা তাদের কর্তব্য, ইটস দ্য ডিউটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তো আপনার কি দৃশ্যমান হয় যে পুলিশ কোনো কাজ করছে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজ করছে না? কেন করছে না? গভর্নেন্স। এখন উপদেষ্টার সংখ্যা আমি পার্সোনালি ফিল করি খুবই কম। কারণ এত বড় একটা দেশ, ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইটস এ ভেরি ভেরি ডিফিকাল্ট মিনিস্ট্রি। এটা খুবই কঠিন একটা জায়গা কাজ করার, যেখানে একটা স্বরাষ্ট্রমন্ত্রীর মিনিমাম 2-3 জন সহযোগী থাকা দরকার যদি অ্যাকচুয়ালি এটা দেখে। তো কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি আবার কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে। এখন কৃষি কিন্তু ইন ইটসেলফ অত্যন্ত বিরাট একটা ব্যাপক একটা মন্ত্রণালয়। তো আপনি আসলে রানিং কান্ট্রি ইটস ভেরি ভেরি ডিফারেন্ট দেন রানিং এন অর্গানাইজেশন। হ্যাঁ, একটা প্রতিষ্ঠান হয়তো চালানো মাচ ইজিয়ার, বিকজ রাষ্ট্র তো রাষ্ট্র। এখানে নট অনলি ইকোনমিক্সটা দেখতে হয়, আপনার হিউম্যান সাইকোলজি দেখতে হয়, মানুষের কল্যাণ দেখতে হয়, সেবাটা দেখতে হয়, সবকিছু করতে হয়। তো এখন আমরা চাপে আছি, এত কিছু আমরা কেমনে সামলাবো? ইট ইজ নট এন এক্সকিউজ, বিকজ যারা দায়িত্ব নিয়েছে তারা জানতো তাদের রাষ্ট্রটা পরিচালনা করতে হবে। পারসেপশন ওয়াইজ আমার মনে হচ্ছে, অনেকেই মনে করছে, আমি হতাশ বলবো না, হতাশ ইজ এ ভেরি স্ট্রং টার্ম, আমি দুঃখিত। আমি মনে করি যে মানুষ কিছুটা বিচলিত বোধ করছে এবং অস্বস্তিতে আছে। ওনারা মনে করছে না দেশে কোনো সরকার আসলেই আছে। একটা ললেসনেসের মতো ব্যাপার, যার যেটা ইচ্ছা সমাধান করে দিচ্ছে, যার যেরকম ইচ্ছা একটা কথা বলে দিচ্ছে, যার যখন ইচ্ছে হলো একটা রাস্তা বন্ধ করে দিচ্ছে। কোনো মানে 3-4 ঘন্টা ধরে মানুষ দুর্ভোগে ভুগছে, দ্রব্যমূল্যের কোনো নিয়ন্ত্রণ নেই, বাজারের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। প্রত্যেকে আসলে স্বাধীন হয়েছেন, সেই স্বাধীনতা অনুযায়ী প্রত্যেকে যে যার জায়গা থেকে আসলে মানে ন্যায় অন্যায় দেখছেন না, মোটামুটি একটা মব জাস্টিসের দিকেই একটা প্রচেষ্টা হচ্ছে, যেটার কিছুটা হয়তো যৌক্তিক, কিন্তু অনেক অংশেই কিন্তু দেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা বলে আমি মনে করি। এই জায়গায় গভর্নমেন্টের অবশ্যই দে মাস্ট পুট দেয়ার ফুট ডাউন। ওনাদের ল এনফোর্সমেন্টটা অবশ্যই কার্যকর করা উচিত। আমি আবারও বলি, কাউন্সিলিং করে রাষ্ট্র পরিচালনা করা যায় না। কিছু জায়গায় আপনার অবশ্যই আপনার যে যৌক্তিক এবং প্রপোর্শনেট
যেখানে নেসেসারি সেখানে আপনার এই ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে, যাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নর্মাল থাকে এবং দ্রব্যমূল্য সহ বাকি সাধারণ জীবনযাত্রা পরিচালনা করতে একটা মানুষের যা দরকার এটা যেন সরকার ব্যবস্থা করে এবং এটা যেন দৃশ্যমান হয়। দৃশ্যমান না হলে আসলে কোনো কিছুই তো স্বস্তি আসবে না। জি, অনেক ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবারও। শরীফুজ্জামান শরীফ, একই বিষয়ে আপনার কাছে আসলে একটু জানতে চাইবো যে সরকারের আসলে অগ্রাধিকারের জায়গাগুলো, করণীয় জায়গাগুলোতে আপনি মনে করেন কিনা যে আসলে বিচলিত হওয়ার মতো কিছু ঘটছে? ধন্যবাদ। প্রথম যে আলোচনাটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক সমাজে আমরা বহুত্ব মত চাই এবং বহুত্ব মত রাজনৈতিক দলের ভেতর থেকে, সংগঠনের ভেতর থেকে প্রতিফলিত হয়। সুতরাং এই জায়গাটায় যে কেউ রাজনৈতিক দল করতে পারে। তো আপত্তির জায়গাটা তখন যখন হচ্ছে সেই রাজনৈতিক দল গঠন বা বিকাশের ক্ষেত্রে আপনি যখন রাষ্ট্রের সুবিধাগুলো গ্রহণ করবেন, এই সময়কালে দেখা যাচ্ছে যে রাষ্ট্রের কেউ কেউ সুবিধা নিয়ে এক ধরনের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ এখানে আছে। সর্বশেষ ওই যে সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া কাউন্সিলরদেরকে ডেকে যে ধরনের অফারটা করা হয়েছিল যে আমাদের দলে আসলে আপনাদেরকে এই ধরনের একটা, এর ভেতর থেকে আমাদের মধ্যে শঙ্কাটা তৈরি হয়েছে যে আর একটা কিংস পার্টি এখানে গড়ে উঠছে কিনা। বাংলাদেশে কিংস পার্টি গড়ে তোলার প্রবণতা, প্রচেষ্টা অনেক দিন ধরে বিভিন্ন সময় আমরা দেখেছি, কিন্তু তার ফলাফলটা খুব একটা সুবিধার হয় না। আপনাকে খেয়াল রাখতে হবে রাজনৈতিক দল শুধুমাত্র শহরের জন্য রাজনৈতিক দল না, এই দলগুলো কেন্দ্র থেকে প্রান্ত, জনগণ একবারে প্রান্তিক মানুষের কাছ পর্যন্ত যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় আপনার একটা পোস্টে 10,000 50,000 মানুষ লাইক দিচ্ছে, কমেন্টস করছে বা শেয়ার করছে, তার মানে হচ্ছে যে আপনি ভোটের পলিটিক্সে, নো, আমি এটা মনে করি না। আমি অনেক সময় বলি গ্রামের যে নারীটি সংরক্ষিত নারী আসনে 3টা ওয়ার্ড থেকে নির্বাচন করছেন এবং ঘুরে ঘুরে 10,000 12,000 15,000 ভোটার, তার ভিতর থেকে 5,000 6,000 ভোটার ভোট সংগ্রহ করে ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হচ্ছেন, আমি ওকে অনেক বড় সেলিব্রিটি মনে করি। কেন? সে মানুষের কাছে তাকে যেতে হচ্ছে এবং মানুষের ভোটের পলিটিক্সটা আর শহরের পলিটিক্সটা এক জিনিস না। এটা আমরা অনেক সময় আমাদের হিসাবের মধ্যে থাকে না। আমি নতুন রাজনৈতিক দল, সেটি ছাত্ররা উদ্যোগ নিতে পারে, সেটা কৃষক উদ্যোগ নিতে পারে, শ্রমিক, যে কেউ নিতে পারে, এবং আমি মনে করি যে তাদের মধ্যে যদি অনেস্ট একটা লক্ষ্য নিয়ে তারা একটা সমাজের গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে তারা যদি যাত্রা শুরু করে, আমি তার সফলতা কামনা করি, তাদেরকে ধন্যবাদ দিই, শুভকামনা জানাই। কিন্তু আপনি যদি রাষ্ট্রের মেকানিজমকে ব্যবহার করে, রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে আপনি যদি রাজনৈতিক দল করতে চান এবং বিভিন্ন দল থেকে লোক ভাগিয়ে এনে প্রেশার ক্রিয়েট করে, এটি ব্যবহার করে সেটি ব্যবহার করে অস্বচ্ছতার সাথে আপনি যদি আপনার দলটাকে বিকশিত করতে চান, মানুষ এক সময় না এক সময় প্রশ্ন তুলবে। হয়তো এখন ভয়ের কারণে সেটা চুপ থাকছে, কিন্তু মানুষ প্রশ্ন তুলবে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে অর্থনীতির যে বিষয়টি বলেছিলেন, আমি শেষ করে দেব, তাহলে বিরতির পরে এসে না আমরা আমার মনে হয় বিরতি থেকে ফিরে এসেই শুনি এই জায়গাটায় আমাদের আসলে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্রে কথা বলছি কোন সরকারের অধীনে ভোট, একই সাথে সমসাময়িক রাজনীতির নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, সাথে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি ছাত্র ইউনিয়ন এবং সিপিবি নেতা। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকে। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে রয়েছি, সংক্ষেপে আর দু একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আগে শুনি, আমরা অসমাপ্ত রেখে আসলে বিরতিতে গিয়েছিলাম। ছোট্ট করে যদি একটু বলতেন যে কথাগুলো আসলে বলছিলেন, বিশেষ করে দ্রব্যমূল্য পরিস্থিতি থেকে শুরু করে আরও আনুষঙ্গিক যে বিষয় নিয়ে। আমরা সবসময় রাজনীতিটাকে ফোকাস করার চেষ্টা করি, কিন্তু রাজনীতির সাথে অর্থনীতিকে বাদ দিয়ে আপনি শুধু তো রাজনীতিকে এগোতে পারবেন না। আমাদের এইখানে যে সম্ভাবনার জায়গাটা বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। সরকারের দৃষ্টিভঙ্গিটা, বা সেটা কি সরকারের ভুলের কারণে? কোনো জায়গায় সরকার আন্তরিকতার অভাবও আছে, কোনো জায়গায় যথাযথভাবে এটিকে অনুধাবন করার দুর্বলতাও আছে। ঢাকা শহরে আজকে আপনি দেখেছেন বিজিএমইর একটা
তারা একটা সংবাদ সম্মেলন করেছে এবং তারা বলেছে যে প্রায় 50,000 পোশাক শ্রমিক গত কয়েকদিনে বেকার হয়ে গেছে। আমাদের ভাবনার মধ্যে কি সেটি কখনো স্পর্শ করে? না। ঢাকা শহরে 9টি আন্তর্জাতিক মানের হোটেল আছে, 5 স্টার হোটেল, বিভিন্ন জায়গায় থাকার জন্য, এবং প্রায় 2000 মানুষ এই হোটেলগুলোতে থাকতে পারে, গেস্ট হাউস সহ মিলিয়ে। গত সপ্তাহে ডেইলি স্টার একটা রিপোর্ট করেছে সোনারগাঁ হোটেলে 55% সিট খালি থাকছে, লোক আসছে না। ঢাকা রিজেন্সি 100 মানুষ সেখানে থাকতে পারে প্রতিদিন, সেখানে 10-15-20-এর উপরে মানুষ থাকছেন না। কেন? এরা হচ্ছে বিনিয়োগকারী, এরা হচ্ছে আন্তর্জাতিক ক্রেতা, তারা বাংলাদেশে আসছেন না। কেন? বেশ কয়েকটা দেশের তার নাগরিকদেরকে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে। তাহলে এর ভেতর থেকে আপনি কিন্তু বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কেমন। অন্যদিকে আমরা দেখছি ব্যবসার যে স্বাভাবিক কার্যক্রম সেটাও আসলে নেই। কিন্তু আপনি এই জায়গাগুলোতে জাপান, বাংলাদেশে 334টা জাপানি ফার্ম কোম্পানি এখানে ব্যবসা করে। 35 থেকে 40% জাপানি কোম্পানি তারা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের ব্যবসাটাকে আর এক্সপান্ড করতে চায় না। কেন? এখানকার আইন শৃঙ্খলা, এখানকার বিনিয়োগ পরিবেশ, অসহযোগিতা, এই যে জায়গাগুলো, আপনি এগুলোকে কোনো টাচ না করে আপনি অনবরত যদি রাজু ভাস্কর্যতে দাঁড়িয়ে একে ধরবো, তাকে পেটাবো, তাকে শাস্তি দিব, এই যে প্রবণতাগুলো, এই প্রবণতার জায়গা থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষা প্রতিষ্ঠান, গত মাসে একটা সার্ভে রিপোর্ট বেরিয়েছে যে আমাদের শিক্ষার্থীদের 35 থেকে 40% শিক্ষার্থী তারা ট্রমার মধ্যে আছে। গত কয়েক মাসের যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো তাদেরকে নানাভাবে স্পর্শ করেছে, তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা। আপনি দেখছেন 16 বছরের একজন কিশোর, সে মোটরসাইকেল চালাতে গিয়ে তার এক মেয়ে বন্ধুকে নিয়ে এই 300 ফিটে 2 দিন পরে লাশ পাওয়া গেল, অথচ 18 বছরের নিচে মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাওয়ার কথা না। অর্থাৎ আপনার সমাজের মধ্যে এই যে ক্ষতগুলো তৈরি হয়েছে, আমাদের ভাবনার মধ্যে কি সেগুলো আছে? রাষ্ট্রকে এগুলোকে অ্যাড্রেস না করে শুধুমাত্র আপনি তাকে ধরবো, তাকে মারবো, বিদেশে আমার এই রকমের সম্পর্ক ভালো, সবাই আপনাকে শ্রদ্ধা করে, এর ভেতর থেকে কি আপনি একটা সভ্য সমাজ গড়ে তুলতে পারবেন? না, সেটা তো সেই সম্ভাবনাগুলো তো 4 মাসে এখন আশা করাটাও আবার মুশকিল। আমরা চেষ্টাটা আপনাকে করতে হবে, ভাই ভাই, আপনার চেষ্টাটা করতে হবে। আপনি যে 15 বছরে যে স্খলনগুলো ঘটেছে, সমাজে যে গর্ত তৈরি হয়েছে, ক্ষত তৈরি হয়েছে, এটি আপনি কালকেই এত বেশি মেরামত করে ফেলবেন আমি এটি আশা করি না, অতটা বোকা আমি না। কিন্তু আমি দেখতে চাই যে আপনার সেন্সটা আছে, আপনি শুরুটা করতে চাইছেন। জি, নিশ্চয়ই। আপনি অনেক চমৎকারভাবে বেশ কিছু বিষয় তুললেন যে আসলে আমাদের অনেক অভ্যন্তরীণ অনেক বিষয় আছে যেগুলো আমাদের আসলে এত বেশি ক্ষতবিক্ষত, সেই ক্ষত সারানোর জন্য যে আসলে অ্যান্টিবায়োটিক বা সময়, সেটিও আসলে আমাদের প্রয়োজন। আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে শেষ মন্তব্য নিতে চাই। আমরা আসলে এই যে ক্ষতবিক্ষতের কথা আসলে বলছিলেন শরীফুজ্জামান শরীফ, আমাদের এই ক্ষতগুলো সারানোর ক্ষেত্রে সরকারের আন্তরিকতা আছে, সরকার চান নিঃসন্দেহে একটা বড় পরিবর্তন চান, ইতিবাচক। কিন্তু আমরা আসলে আদৌ কি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গিয়ে আদৌ কি বৈষম্য দূর করার মতো পরিবেশ তৈরি করতে পারছি কিনা? প্রথমত আমি বলি, আমি বিশ্বাস করতে চাই এই সকল ব্যাপারে সরকার খুবই আন্তরিক এবং তাদের আন্তরিকতার ঘাটতি নেই। যেটার ঘাটতি আমার কিছুটা মনে হচ্ছে সেটা হচ্ছে ওনাদের কোঅর্ডিনেশনের এবং এক্সিকিউশনের। ওনারা কোনো কিছু এক্সিকিউট করছেন, এটা কিন্তু দৃশ্যমান হচ্ছে না। এই যে বারবার বলছে একটা রোডম্যাপ দেন, রোডম্যাপ দেন, এখন বললেন 2 ধরনের রোডম্যাপ, একটা ডিসেম্বরের ভিতর হতে পারে 25-এর, আবার একটা 26শে জুলাইতে হতে পারে। এই যে একটা দোদুল্যমান, ওনাদের সবসময় একটা সুইঙ্গিং বা একটা ওপেন এন্ডেড একটা ডিসকাশন, ওপেন ব্যবধান কিন্তু 6 মাসে না, 6 মাসের না, একদিনও না। আমার কথা হচ্ছে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, বিচার বিভাগে পুনর্গঠন হয়েছে, প্রশাসনে কিছু রদবদল হয়েছে, পুলিশ প্রশাসনেও কিছু রদবদল হয়েছে, আদালত কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনর্বহাল করেছেন। এখন সংস্কার বলতে আর কি কি আপনি চান? সমাজ সংস্কারের দায়িত্ব তো অন্তর্বর্তীকালীন সরকারের না, এটা ধারাবাহিকভাবেই হতে থাকবে। আমরা নিজেরাই দল হিসেবে 31 দফা রাষ্ট্র মেরামতের আমরা দিয়েছি। আমি যেটা বলার উদ্দেশ্য, এটা হচ্ছে প্রতিটি সরকারের প্রতিটি কর্মকাণ্ড হতে হবে অ্যাকশন কেন্দ্রিক এবং প্ল্যান ওয়াইজ। আমার মনে হচ্ছে যে ওনাদের
অনেকগুলো জিনিস অ্যাড্রেস করতে চাচ্ছেন, কিন্তু সময়ের অপ্রতুলতা এবং ওনাদের ওয়ার্কফোর্সের আমার মনে হয় একটু ঘাটতি আছে। যে উপদেশটা আমার মনে হয় যে আরও কিছু নিয়োগ করে যে কাজগুলো করতে চাচ্ছেন আর একটু স্পিড আপ করা যায় কিনা, কারণ এত বড় একটা দেশ আসলে এই কয়জন এটা খুবই কঠিন কাজ, কারণ ওনারা 24 ঘন্টায় কাজ করছেন, ওনারাও টায়ার্ড হয়ে যাচ্ছেন, বয়সের একটা ব্যাপার আছে, সাথে সাথে এতগুলো ঝামেলা একসাথে ডিল করাটাও খুব মুশকিল। আমি এবং এই যে এত দাবি দেওয়া এটা মেটানো তো আসলে হঠাৎ করেই তো সবাই মনে করছে এখন সবকিছুতে সবাই দাবি নিয়ে হাজির হচ্ছে। কেউ বলছে পরীক্ষা না দেওয়াটা একটা অধিকার, কেউ বলছে পরীক্ষা পাশ করে দিতে হবে, এটা একটা অধিকার। এখন আসলে কোনটা ঠিক অধিকার, কোনটা ন্যায্য অধিকার, আর কেউ কিন্তু সরকারের সাথে আলাপ আলোচনা করছে না। ওনারা মানে ওই অতি বিপ্লবের মধ্যে যেটা হয় যে মানে কোনো কিছুতেই একটা বিদ্রোহ করতে যাচ্ছে, কেউ তো তাদেরকে থামাচ্ছে না। ওনারা যদি দাবি দেওয়াগুলো সরকারের কাছে প্লেস করতে, সরকার কিন্তু বারবার বলছে ওনারা দেখবে। তো যেমন আমাদের সরকারের প্রতি আর একটু সদয় হওয়া দরকার আমাদের দাবি দেওয়া নিয়ে। যারা করছেন এগুলো রাস্তায় হঠাৎ করে বন্ধ করে দিচ্ছেন, একই সাথে সরকারও যে কিছু ব্যাপারে কঠোর পদক্ষেপ নিচ্ছেন বা পদক্ষেপ নিচ্ছেন অ্যাটলিস্ট, এটাও আমার মনে হয় দৃশ্যমান হওয়া দরকার। এই জিনিসটা আমি কয়েকবার রিপিট করেছি, একটা কারণ আছে। দেখেন, আগে দর্শনধারী পরে গুণ বিচারী। এখন যদি আপনার পারসেপশন ওয়াইজ মনে হয় যে এখানে সরকার ইনঅ্যাক্টিভ, তাহলে কিন্তু এটা একটা সংক্রামক ফিলিংয়ের মতো, যে হলো তাহলে সরকার কাজ করছে না। কিন্তু সরকার কাজ করার চেষ্টা করছে, অফকোর্স চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। এবং কিছু কিছু ব্যর্থতা, যেমন আমি ওই রিপোর্টটার কথা বললাম, এইগুলোর ব্যাপারে সরকারের খুব সুস্পষ্ট এটার ব্যাপারে বলা উচিত। এবং এটার কেন হলো না, এটাও একটা যে ওনাদের অ্যাডমিনিস্ট্রেশনের এই ভুলের কারণে ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন, এটাও আমরা জানতে চাই। আমার মনে হয় সামগ্রিকভাবে সরকারও যেভাবে আগাচ্ছে, ওনাদের আরেকটু গুছানো গুছিয়ে কাজ করলে মনে হয় বেটার হবে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং শরীফুজ্জামান শরীফ আজকের এই আলোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আশা করব যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যেন ভুলুণ্ঠিত না হয় এবং সবার আসলে সমন্বয়ের মধ্য দিয়ে, সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে, আন্তরিকতার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠবে, সেই প্রত্যাশায় আজকের আড়াইসিএল জনতন্ত্র গণতন্ত্র আমরা শেষ করছি। আগামীকাল আবারও নতুন অতিথি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।